হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রত্যাখ্যান ইরানের। জব্দ করা জাহাজ ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের। জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ট্রাম্পের কূটকৌশল। ওয়াশিংটনে থাকলেও ইসলামাবাদে যাওয়ার তথ্য প্রচার। যুদ্ধের বিরুদ্ধে সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভে ধরপাকড়। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলের বিমান হামলা। ধ্বংস বহু ঘরবাড়ি। দখলদার বাহিনীর গুলিতে 2 কর্মী নিহতের জেরে গাজায় কার্যক্রম স্থগিত ইউনিসেফের। রাশিয়ার তুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বেশ কয়েকজন। তেল শোধনাগার ও আক্রমণের দাবি। কিয়েভ সহ একাধিক অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাত। এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। ভোটারদের কাছে টানার চেষ্টায় প্রার্থীরা। তৃণমূল বিজেপির পাল্টাপাল্টি অভিযোগ। ইস্যুতে শান্তি আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। একাধিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। তবে হুমকির মুখে আলোচনায় যেতে রাজি নয় ইরান। এদিকে চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে বলে আবারও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পের জনসম্মুখে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির মধ্যে চলতি মাসের 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা হয়। তবে সেটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফার সংলাপের জন্য প্রতিনিধি দল ইসলামাবাদের পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর রয়টার্স জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দলটি এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন ভ্যান্স। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প একদিকে শান্তি আলোচনার আশাবাদ দেখাচ্ছেন, অন্যদিকে সামরিক হামলারও হুমকি দিচ্ছেন। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এমনকি কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সিএনএন সহ বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করেন তিনি। দাবি করেন গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলে সাফ জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানান, আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত তারা। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে জনসমক্ষে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দ্বিতীয় দফা আলোচনা সফল করতে উভয় পক্ষকে শান্ত রাখতেই দেশটির এমন আহ্বান। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে যে কোনো সমঝোতার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে শাহবাজ সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী মালবাহী জাহাজ। তেহরানের প্রধান দুটি বিমানবন্দরেও কার্যক্রম শুরু হয়েছে। কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিং এ ইরান যুদ্ধ বিরোধী বিক্ষোভে অংশ নেন সাবেক সেনা সদস্যরা। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের মতে যুদ্ধ বন্ধের ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে, কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। কংগ্রেসের ক্ষমতা আছে, কিন্তু তারা আসলে কি করছে? আমাদের মতো সাধারণ মানুষকে ক্যালিফোর্নিয়া থেকে এত দূরে এসে বলতে হচ্ছে তারা যেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়, নিজেদের দায়িত্ব পালন করে। এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক। আমরা ইরাক যুদ্ধের সময় যেসব প্রতিশ্রুতি, অজুহাত আর যুক্তি শুনেছিলাম, আজও ঠিক সেগুলোই শুনছি। আর মধ্যপ্রাচ্যে আমাদের উপস্থিতি বৈধতা দিতে এসব যুক্তি বারবার বদলানো হচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। কংগ্রেস ভবনের ভেতরে জোরদার করা হয় নিরাপত্তা। বিক্ষোভে যোগ দেন বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। তারা মনে করেন দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত না এলে আরও প্রাণহানি ঘটতে পারে, যা ঠেকাতে এখনই কংগ্রেসকে উদ্যোগী হতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা ঘিরে এখন বড় প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে। ইসলামাবাদে বৈঠক আয়োজনের প্রস্তুতি থাকলেও তেহরানের অনাগ্রহ ও ওয়াশিংটনের কড়া অবস্থান পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলেছে। এর মাঝে পাকিস্তানের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে সন্দেহ আরও বাড়ছে। তাই শান্তি উদ্যোগ এখন আস্থার সংকটে পড়েছে। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসানোর চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই যখন একে অপরের উপর আস্থা রাখতে পারছেন না, তখন তৃতীয় পক্ষ হিসেবে পাকিস্তানের সক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক।
কিছু পর্যবেক্ষক মনে করছেন পাকিস্তান এই মধ্যস্থতার মাধ্যমে আঞ্চলিক কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে সমালোচকদের মতে এটি বাস্তবসম্মত শান্তি উদ্যোগের চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল হতে পারে। এই দ্বৈত ধারণা পাকিস্তানের ভূমিকা নিয়ে আরো বিভ্রান্তি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই একে অপরকে বিশ্বাস করতে রাজি নয়। তারা একে অপরের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। এই অবস্থায় পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করা হলেও বাস্তবে দুই পক্ষই ইসলামাবাদের উদ্যোগকে কতটা গুরুত্ব দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে আলোচনা শুরুর আগেই আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। ইরানের আলোচনায় না আসার ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। পাকিস্তানের উদ্যোগ যদি ব্যর্থ হয় তাহলে আঞ্চলিক কূটনীতিতে তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন মূল প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যিকারের শান্তির পথ খুলবে নাকি কেবল নতুন কূটনৈতিক অচলাবস্থা তৈরি করবে? ইরান যুদ্ধে পাল্টে গেছে যুক্তরাষ্ট্র ইউরোপ সমীকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোতে যে ভারসাম্য তৈরি হয়েছিল তা ধীরে ধীরে বদলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র নিজেই নানা কৌশলগত চাপের মুখে রয়েছে, আর এই পরিবর্তনের সুযোগ নিচ্ছে ইউরোপীয় শক্তিগুলো। মানছে না ওয়াশিংটন নীতি। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা এখনও ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপে প্রবেশ করে শুধু বিজয়ী শক্তি হিসেবে নয়, বরং ন্যাটো সহ পুরো নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান নেয়। পশ্চিম ইউরোপ হয়ে ওঠে আমেরিকার সামরিক ও কৌশলগত ঘাঁটি। দীর্ঘদিন এই ব্যবস্থায় ইউরোপ নিরাপত্তা পেয়েছে, আর যুক্তরাষ্ট্র পেয়েছে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের সুবিধা। তবে সেই পুরানো সমীকরণ এখন চাপা উত্তেজনায় রূপ নিচ্ছে। রুশ সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে সাম্প্রতিক সময়ে পশ্চিম ইউরোপ আর আগের মতো ওয়াশিংটনের নীতি অনুসরণ করছে না। ব্রিটেনের নৌ অবরোধে না যাওয়ার সিদ্ধান্তকে এই পরিবর্তনের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর ইস্যুতে ইউরোপ এখন বেশি সতর্ক অবস্থান নিচ্ছে, যা ট্রান্স আটলান্টিক ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা বলছেন ইউরোপের এই আচরণ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী বাস্তবতার ফল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর ইউরোপের নির্ভরতা থাকলেও ইতিহাস বলছে সবসময় পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায় না। তাই ফ্রান্স সহ কিছু দেশ আগে থেকেই স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে, যা এখন আরও সক্রিয় হয়ে উঠছে। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র নিজেই বহু কৌশলগত চাপের মুখে রয়েছে। রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যকে একসঙ্গে সামলাতে গিয়ে ওয়াশিংটনের নীতি আরো জটিল হচ্ছে। এই অনিশ্চয়তার সুযোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা এখনও ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। আগামীতে সম্পর্ক থাকলেও তা হবে অনেক বেশি কৌশলগত, লেনদেন ভিত্তিক। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আবার উত্তপ্ত ভারতের মণিপুর। বিস্ফোরণে 2 শিশুর মৃত্যুর প্রতিবাদে রাজপথে হাজারো মানুষ। জড়িতদের শাস্তির দাবি। বিশ্বব্যাংকের নতুন অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সঙ্গে যুক্ত করা হয়েছে পাকিস্তানকে। দেশটির পশ্চিমমুখী অর্থনৈতিক সম্পর্কের বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। এতে মেনাভুক্ত দেশগুলোর যাবতীয় সুবিধা ভোগ করতে পারবে ইসলামাবাদ। তবে বিশ্লেষকরা বলছেন নতুন সুযোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অস্থিরতারও প্রভাব পড়বে পাকিস্তানের উপর। দক্ষিণ এশিয়া থেকে মুছে যাচ্ছে পাকিস্তানের নাম। বিশ্বব্যাংকের নতুন অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে দেশটিকে দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্ত করা হয়েছে MENAP বা মেনাবেপ, যেখানে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট 22টি দেশ। জুলাই 2025 থেকে কার্যকর এই সিদ্ধান্তটি মূলত ভৌগোলিক নয়, বরং অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের মতে পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক এখন ক্রমেই পশ্চিমমুখী। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের আর্থিক ও শ্রমবাজার নির্ভরতা এই পরিবর্তনের বড় কারণ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া রেমিটেন্স দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। সাম্প্রতিক বিনিয়োগ ও আর্থিক সহায়তা এই সম্পর্ককে আরো শক্ত করেছে। ফলে পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র ধীরে ধীরে পশ্চিমে সরে গেছে। এই নতুন কাঠামোয় পাকিস্তান এখন মিশর ও ইরান সহ মোট 22টি দেশের সঙ্গে একই গ্রুপে রয়েছে। বিশ্বব্যাংকের ধারণা এই পরিবর্তনের ফলে পাকিস্তানি উপসাগরীয় দেশগুলোর সার্বভৌম তহবিল ও বড় আকারের বিনিয়োগ প্রবেশের সুযোগ বাড়বে। আগামী 2026 থেকে 2035 সালের মধ্যে প্রায় $2,000 কোটি সহায়তা প্রবাহিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এই পরিবর্তন একেবারে ঝুঁকিমুক্ত নয়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, তেলের দামের ওঠানামা এবং আঞ্চলিক সংঘাতের প্রভাব এখন পাকিস্তানের অর্থনীতিতেও পড়বে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার তুলনায় বিশ্বব্যাংকের তহবিল বরাদ্দ কম হওয়ার শঙ্কাও রয়েছে। ফলে সুযোগের পাশাপাশি নতুন আর্থিক চ্যালেঞ্জও সামনে আসছে দেশটির জন্য। সচিবালয় দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্স বিষয়ক বৈঠকের পর ব্রিফিং করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরাসরি যাচ্ছি সেখানে। যে পরিমাণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে,
আপনারা সবাই এখানে শিক্ষিত সচেতন মানুষ, আপনারাই বিচার করে বলেন যে আপনি 15 টাকা ডিজেলের কারণে 150 বা 200 কিলোমিটার পরিবহন করার পরে একটা ট্রাক লোডের উপরে প্রতি ইউনিটের উপর যে কস্ট ইম্প্যাক্ট হয়, এটা আপনি যে মূল্যবৃদ্ধির কথা বললেন এটাকে জাস্টিফাই করে কিনা। যদি না করে থাকে তাহলে আমরা বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। আপনি বলেছেন মনিটরিং করছেন, ঠিক আছে, যারা আপনারা এরকম ট্যাক্সি করতে বা বিভিন্ন সময় যারা এই কাজটি করতে জড়িত থাকে তাদের জন্য প্রথম কথা হলো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 18-20 কোটি মানুষের দেশ এটা। হ্যাঁ, কোনো পণ্য তার ভলিউমের কারণে সব ব্যবসায়ীর পক্ষে সেই ব্যবসায় সম্পৃক্ত হওয়া সম্ভব না, কারণ একটা আমদানির পিছনে প্রচুর টাকা লাগে, সেই টাকার জন্য যে ইকুইটির জন্য একটা বড় স্কেলের ব্যবসায়ী হতে হয়। আমরা আমদানিকারক যে বা যারা আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাদের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। সচিবালয়ে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলেন বাণিজ্য মন্ত্রী, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ব্রিফিং এর সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 39টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ বৈরুতের। নাবাতি অঞ্চলে বিমান হামলায় অন্তত 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। পাল্টা হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। যুদ্ধবিরতির ঘোষণার পর ধীরে ধীরে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত মানুষজন। অনেক পরিবার দীর্ঘদিন পর নিজেদের ঘরবাড়ি ধ্বংসের স্তূপে ফিরে গিয়ে শুধুই ক্ষয়ক্ষতির চিহ্ন দেখছে। কেউ কেউ সামান্য জিনিসপত্র উদ্ধার করতে এলেও নিরাপত্তার শঙ্কায় রাতে আর থাকছেন না। স্থানীয়রা বলছেন বহু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আবার অনেক এলাকা এখনো অনিরাপদ থাকায় পুনর্বাসন অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধ থেমেছে বলা হলেও বাস্তবে মানুষের স্বাভাবিক জীবনে ফেরা এখনো অনেক দূরের পথ বলেই মনে করেন অনেকে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল, এমন অভিযোগ করেছেন বৈরুতের একজন জ্যেষ্ঠ রাজনীতিক। তার তথ্য অনুযায়ী অন্তত 39টি গ্রামে বিস্ফোরণে বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময় নাবাতিয়ে অঞ্চলের কাকা আইত আল জিসর এলাকায় বিমান হামলায় কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে এই আঘাতে স্থানীয় জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি আঘাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে। এদিকে কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালে। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফা বৈঠকের উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে ওয়াশিংটনে আবারও আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের প্রতিনিধিদের। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নতুন প্রতিনিধি নিয়োগ দিয়ে এই আলোচনায় সার্বভৌম অবস্থান জোরদারের চেষ্টা করেছেন বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী আইডিএফ দাবি করছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে ইসরায়েলের এই হামলা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং এর জবাব দেয়া হবে একইভাবে। উভয় পক্ষের এমন অবস্থান চলমান উত্তেজনাকে আরো দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে। যুক্ত ছিলাম ভারতের কলকাতায়। জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির নিয়মে আংশিক সংশোধনী পাশ করেছে প্রশাসন। এতে বিদেশে অস্ত্র বিক্রির বেশিরভাগ বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার তাকাইচি সরকারের অনুমোদনে এই নীতিগত পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী পরিষদ সচিব মিনোরু কিহারা জানান, এটি কয়েক দশকের মধ্যে জাপানের রফতানি নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন, যা দেশের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। নতুন নীতিতে আগের 5টি সীমাবদ্ধতা, যেখানে দেশের বাইরে শুধু উদ্ধার, পরিবহন, নজরদারি বা মাইন অপসারণ সরঞ্জাম বিক্রির অনুমতি ছিল, তা তুলে দিয়ে প্রতিটি রফতানি আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান ইরানের। জব্দ করা জাহাজ ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি। চুক্তি না হলে ফের হামলার হুমকি ট্রাম্পের। জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ট্রাম্পের কূটকৌশল। ওয়াশিংটনে থাকলেও ইসলামাবাদে যাওয়ার তথ্য প্রচার। যুদ্ধের বিরুদ্ধে সাবেক মার্কিন সেনাদের বিক্ষোভে ধরপাকড়। এবং যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ধ্বংস বহু ঘরবাড়ি। দখলদার বাহিনীর গুলিতে 2 কর্মী নিহতের জেরে গাজায় কার্যক্রম স্থগিত ইউনিসেফের।